আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসটিতে। তো আপনারা যারা যারা এই মুহূর্তে এই ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই কে কোথা থেকে অংশগ্রহণ করেছেন আপনার নিজ জেলার নাম মেনশন করবেন অবশ্যই, এবং আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। হয়তো আমরা আর 1 মিনিটের মধ্যেই আমাদের আজকের যে লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসটি শুরু করব। জাস্ট আমি একটু চেক করে নিচ্ছি যে সবকিছু ওকে আছে কিনা। আশা করছি সবকিছু ঠিক আছে। আমি তাহলে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গতকালকে আমরা মূলত নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে সঠিক সময়ে ক্লাসটি নিতে পারিনি। রাত 11টার সময় আমরা 30 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম। তো আজকে এই জন্যই আমরা পরবর্তীতে আবার এই বাস্তব সংখ্যা রিলেটেড, যেহেতু গতকালকে সম্পূর্ণ টপিকটি আলোচনা করতে পারিনি, এই জন্য আজকে আমরা দ্বিতীয় ক্লাসে বাকি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আলোচনা করব এবং ধারাবাহিকভাবে এই 43তম বিসিএস এর প্রিলিমিনারির জন্য আমাদের পিএসসি কর্তৃক নির্ধারিত যে সিলেবাসটি আছে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা, আমরা সবগুলো টপিক নিয়ে আলোচনা করব। প্রতি সপ্তাহে আমরা মিনিমাম 2টা বা 1টা ক্লাস করব অবশ্যই, মানে ম্যাক্সিমাম 2টা মিনিমাম 1টা ক্লাস থাকবেই। এই ক্লাসগুলোতে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র এই পেজটি যদি আপনারা ফলো করেন তাহলেই হবে। সবার আগে হয়তো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন, ঠিক আছে। আমরা তাহলে আজকে শুরু করছি। আজকে আমরা গত ক্লাসে যারা ক্লাসটি মিস করেছেন তারা এই গ্রুপেই ক্লাসটি দেওয়া আছে, আপলোড করা আছে, ক্লাসটি করে নিতে পারবেন। আমরা গত ক্লাসে বিভাজ্যতা নিয়ে আলোচনা করেছিলাম এবং মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বাস্তব সংখ্যার আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে সকল টপিক থেকে সরাসরি প্রশ্ন আসে। তো প্রথমেই চলে যাব আমরা সংখ্যা ভিত্তিক আলোচনায়। ওকে, তো প্রথম একটি প্রশ্ন নিচ্ছি। সাধারণত সংখ্যা ভিত্তিক আলোচনার জন্য তেমন খুব বেশি বেসিকের প্রয়োজন নাই। আমি প্রশ্নগুলোর মাঝে মাঝে বেসিক যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি 5 পাওয়া যাবে? কতটি 5 পাওয়া যাবে? এই প্রশ্নটি আমাদের গত 28তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তো এই রিলেটেড প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে, এই জন্যই জাস্ট এই প্রশ্নটি নেওয়া। আশা করব এই সহজ প্রশ্নটির উত্তর আপনারা প্রত্যেকে দিতে পারবেন। আচ্ছা, তো পরবর্তীতে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য জাস্ট আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন ওইখানে নিচে দেখবেন যে নোটিফিকেশন অন একটা বাটন আছে, ওইখানে যদি নোটিফিকেশন অন করে রাখেন তাহলে পরবর্তীতে যখনই আমি লাইভে আসবো এই গ্রুপে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি 5 পাওয়া যাবে? আমি আপনাদেরকে কিছু অপশন দিচ্ছি। 17টি, 18টি, 19টি, আর ঘ নম্বর অপশন হচ্ছে 20টি। তো আপনারা সরাসরি উত্তরও লিখতে পারেন, আবার চাইলে অপশনগুলো লিখতে পারেন, যেমন ক, খ, গ, ঘ বা এ, বি, সি, ডি, এগুলোর মাধ্যমে উত্তর জানাতে পারবেন। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন অ্যান্সার করেছেন 10টি, নয়ন রয় অ্যান্সার করেছেন 20টি। আমি হয়তো প্রত্যেকের কমেন্টগুলো এজ ইউজুয়াল আগেকার মতো মানে পড়তে পারবো না, শুধুমাত্র মাঝে মাঝে আমরা 2-1টা কমেন্ট দেখব, আর ম্যাক্সিমাম টাইমে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হবে? 17টি, 18টি, 19টি বা 20টি? আমি আরো কিছু সময় দিচ্ছি আপনাদেরকে। আর আগে থেকেই বলে রাখি, যেহেতু আমরা পূর্ণাঙ্গ সিলেবাস সম্পর্কে ক্লাস নিব, তো সেক্ষেত্রে আমরা একদম বেসিক লেভেল থেকেই যাব। তো যাদের কাছে ক্লাসটি একদম খুব বেশি ইজি মনে হবে তারা হয়তো কয়েকদিন পরে থেকে ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, যখন আমরা এই বেসিক থেকে একটু হার্ড লেভেলের দিকে যাব।
তো 17টি, 18টি, 19টি এবং 20টি। তো আমরা জানি এই 5 পাওয়া যাবে 5, এরপরে আছে হচ্ছে 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 95। অর্থাৎ এই যে সংখ্যাগুলো একক স্থানীয়, দশক স্থানীয় যে সংখ্যাগুলো 5, 15, 25, 35 এভাবে করে আমরা পাচ্ছি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এবং এই যে 55 জন্য আমরা অতিরিক্ত আরো একটা পাচ্ছি, তার মানে টোটাল পেলাম কতটি? 11টি। আবার দেখাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর এই 55তে 2টা 5 আছে, তার মানে এখানে আছে হচ্ছে 11টা। এখন 50-এর ঘরের যে সংখ্যাগুলো আছে 50, 51, 52, 53, 54, 55 যেহেতু একবার কাউন্ট করেছি এই জন্য 55 টাকা লিখবো না। 56, 57, 58, 59। তাহলে এইখানে আমরা আরো কয়টা পাচ্ছি? আরো 9টা সংখ্যা পাচ্ছি। তো 11 আর 9 সব মিলিয়ে আমরা সংখ্যা পাবো এখানে 20টি। যাই হোক, আমরা অনেক ধরনের অ্যান্সার করেছেন, কেউ একটা, কেউ 11টা, কেউ 19টা, কেউ 20টা অ্যান্সার করেছেন। তো আশা করি এই মুহূর্তে আপনারা কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়েছে। হুমায়রা বেগম হিমু জানতে চেয়েছেন যে আর ইউ কন্টাক্টিং ক্লাস ফ্রি অফ কস্ট? ইয়েস, আমি আপনাদের এই গ্রুপটাতে, শুধুমাত্র এই গ্রুপটাতে এই 43তম বিসিএস এর সম্পূর্ণ কোর্সটি একদম সম্পূর্ণ ফ্রি প্রথম থেকে শেষ পর্যন্ত করাবো, এবং সবগুলো ক্লাস এই পেজ থেকেই হবে। এছাড়াও আমার একটা পেইড ক্লাস শুরু হবে আগামী মাসের 3 তারিখ থেকে। 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, 3 তারিখ থেকে শুরু হবে। একটি রিটেন ব্যাচ এবং একটি প্রিলি ব্যাচ। তো আপনারা যদি ওই ব্যাচটা তো খুব দ্রুত শেষ হয়ে যাবে, যেহেতু সপ্তাহে এখানে আমরা ক্লাস নেব 1 দিন বা 2 দিন, আর ওইখানে ক্লাস থাকবে আমাদের সপ্তাহে 2 দিন, জুমে ক্লাস হবে। তো ওই ক্লাসেও আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা, এই গ্রুপে যারা একদম ফ্রি অফ কস্ট করতে চাচ্ছেন তারা এখানে একদম বিনামূল্যে করতে পারবেন এই কোর্সটি। আমরা একদম বিস্তারিত সবাই আলোচনা করব সবগুলো টপিক। আচ্ছা, যাই হোক, 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত এই সেম প্রশ্নটাই, সংখ্যাগুলোর মধ্যে কতগুলো 9 পাওয়া যাবে? সংখ্যাগুলোর মধ্যে কতগুলো 9 পাওয়া যাবে? এই প্রশ্নটা আমাদের বিগত একটি বিসিএস পরীক্ষায় মানসিক দক্ষতা অংশে এসেছিল। তো একই প্রশ্ন, ওইখানে ছিল 5 পাওয়া যাবে কতটি, আর এখানে হচ্ছে 9 পাওয়া যাবে কতটি। একই রকম ভাবে যদি আপনারা হিসাব করেন তাহলে কিন্তু সংখ্যাগুলো পেয়ে যাচ্ছেন। তো আমি এটার জন্য আর অপশন দিচ্ছি না, আশা করবো যে আপনারা এই 2 নম্বরের জন্য সঠিক উত্তরটি দিতে পারবেন। তো যেহেতু 1 নম্বরের উত্তর মাত্রই আপনারা অনেকে দিয়েছেন, এই জন্য এই প্রশ্নটার উত্তর করার জন্য 2 লিখে এরপরে সঠিক উত্তরটি লিখবেন। আচ্ছা, আমরা 3 তারিখ থেকে 41তম রিটেন ম্যাথের একটা পেইড ক্লাস শুরু করব। 41তম রিটেন ম্যাথের জন্য যাদের 41তম প্রিলি পরীক্ষাটা আশানুরূপ হয়েছে, যে মনে করছেন যে না আপনারা রেজাল্টে আসবে, তো সেক্ষেত্রে আপনারা এই কোর্সটি করে নিতে পারেন। এটাই আমরা টোটাল 30টা ক্লাস নিব, জুম ক্লাস। জুম ক্লাস হবে, মানে জুমে এই কোর্সগুলো হবে, এবং এটার কোর্স ফি হচ্ছে শুধুমাত্র 2000 টাকা। একটু দেখে নিচ্ছি যে আপনারা কে কে এই প্রশ্নটা অ্যান্সার করেছেন। ভেরি গুড। তার মানে আমাদের 5 বা 9 যে সংখ্যাটাই আসুক না কেন, আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এটার জন্য আমাদের রেজাল্ট হয়ে যাবে 20টি। ভেরি গুড। তো এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা তাহলে। আচ্ছা, এর পরের প্রশ্নটা 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
এই প্রশ্নটির একদম সেম একটা প্রশ্ন এবার 41তম বিসিএস রিটেনে আসছে। আমি এই প্রশ্নটা সমাধান করার পরেই সেই প্রশ্নটির সমাধান করব। তো প্রথমে এই প্রশ্নটা আমরা একটু সমাধান করি। 3 নম্বর প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন এখানে আমি লিমিটটা দিয়েছি 1 থেকে 100 পর্যন্ত, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে 1 থেকে 50 পর্যন্ত বা 30 থেকে 70 পর্যন্ত, এরকম যে কোনো চেঞ্জ আসতে পারে। তো আমরা যদি সঠিক নিয়মটা জানতে পারি, লিমিট যেটাই থাকুক না কেন আমরা সঠিক উত্তরটি দিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা যারা এই ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন আপনারা প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের মতো আরো অনেকে এই ক্লাসটিতে অংশ নিতে পারে। আচ্ছা, একটা অ্যান্সার আসছে 14টি মেবি, মানে এখন আপনার নিজের উত্তরের মধ্যে কনফিউশন আছে, যেটা হতেও পারে নাও হতে পারে, যেহেতু আপনি মেবি লিখেছেন। ওকে, এরপরে আরো দুইটা অ্যান্সার আসছে 14টি। হ্যাঁ, এই প্রশ্নগুলোর জন্য আমাদের একটা একটা করে হিসাব করার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি যে এই জাতীয় অঙ্কগুলো আসলে আমরা এভাবে চিন্তা করি, 7, এরপর হচ্ছে 14, তারপরে 3 7 21, 4 7 28, 5 7 35, এভাবে করার কোনো প্রয়োজন নেই। আপনি যে কাজটি করবেন একদম 100 পর্যন্ত, আমার 7-এর ঘরের নামটা যদি আমার মনে থাকে কতবার যাবে, একবারে আসতে পারে। 7 × 91, 7 14 হচ্ছে 98, তার মানে 7 14 98, এক বাক্যে আপনি কিন্তু বলে দিতে পারছেন যে তার মানে এখানে সংখ্যা আছে 14টি। হ্যাঁ, যদি কারো এই নামটাটি মনে না পড়ে বা এই ক্ষেত্রে আরো কোনো বড় সংখ্যা থাকে যেটার ক্ষেত্রে হয়তো নামটা দিয়ে আসছে না, তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সরাসরি এই 7 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে পারেন। তবে যত সংখ্যক পূর্ণ সংখ্যক বার যাবে এটার মধ্যে, যেমন 7 বার একবার যাবে 7, আর থাকে 30, 4 7 হচ্ছে 28। এভাবে করে আপনি ভাগ করে দেখতে পারেন যে কত পূর্ণ সংখ্যক বার এই সংখ্যাটি এই সংখ্যার মধ্যে ভাগ যায়। যেটা অ্যান্সার হচ্ছে এটাই আমাদের এই রেজাল্ট হয়ে যাচ্ছে। 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 14টি। আচ্ছা, যেমন আমাদের এই যে বিসিএস পরীক্ষাটি গেল 41তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন ছিল 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, বা 3-এর গুণনীয়ক আছে কতটি, বা 3-এর উৎপাদক আছে কতটি, যে কোনো ভাবে আপনাকে ঘুরিয়ে দিতে পারে। 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি। গতদিন আমরা বিভাজ্যতা নিয়ে অনেক আলোচনা করেছি বিস্তারিত, যে কোন সংখ্যাগুলো দিয়ে কোন সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো, এর ইজি নিয়মগুলো কি, এই নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা মিস করেছেন এই গ্রুপ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন, বা এই সবগুলো ক্লাস আপনারা একসাথে এই চ্যানেলটিতে, ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবেন, অনলাইন স্টাডি রুম। এই চ্যানেলটিতে আমার প্রিভিয়াস যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস আপলোড করা আছে সিরিয়ালি, আপনারা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন যারা মিস করেছেন, আজকে যারা প্রথম ক্লাসে আছেন। ওকে, তো 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? তো এটা যারা আমার 41তম বিসিএস সলভ ক্লাসটি করেছেন, মানে বিসিএস প্রশ্ন সলভ ক্লাস যারা করেছেন তারা টেকনিক জানেন, আর আমরা যারা জানি না তাদের জন্য আবার দেখাচ্ছি। এই 200 আমরা 100কে হিসাব করবো না, আগে আমরা দেখবো যে 200-র মধ্যে 3 কতবার যায়। এই 200-র মধ্যে ভাগ করব, যে 3 দিয়ে যদি আমরা 200কে ভাগ করি কতবার যাচ্ছে, 3 6 18, থাকে 2 0, আবারও 3 6 18। তার মানে 1 থেকে যদি আমাকে হিসাব করতে বলতো যে 1 থেকে 100 পর্যন্ত টোটাল 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি, আমরা একবারে বলতে পারতাম হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত কতটি আছে, 66টি। কিন্তু এখানে মান জানতে চাচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত। তো আবার কিন্তু আমরা দেখতে পারি, বা আমরা নর্মালি এটা জানিও যে 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 3 33 99, তার মানে 33টি, আর মোট আছে 66টি, তার মানে 100 পর্যন্ত 33টি, বাকি আর 33টি আছে 100 থেকে 200 পর্যন্ত। আর যাদের এই মানে এই সেন্সটা কাজ করবে না পরীক্ষা হলে, তারা যেটা করব 3 দিয়ে আবার 100কেও ভাগ করলাম, ভাগ করে দেখলাম যে আমাদের যাই হচ্ছে 33 বার। তাহলে এই ক্ষেত্রে 100 পর্যন্ত সংখ্যা আছে 33টি, আর 200 পর্যন্ত মোট সংখ্যা আছে 66টি। তাহলে এই 33টা বাদ দিয়ে দিলেই আমরা 100 থেকে 200
সংখ্যাটা পেয়ে যাব। তো আপনাদেরকে একটা করতে দিচ্ছি, আশা করি এটা আপনারা নিজেরাই করতে পারবেন। 6 নম্বর প্রশ্ন হবে মেবি, আচ্ছা 5 নম্বর প্রশ্নই ধরে নেন। 200 থেকে 300 পর্যন্ত, একটু বেশি দিলাম, 200 থেকে 300 পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? সংখ্যা কতটি? 200 থেকে 300 পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি? আমার মনে হয় যে খুব বেশি সময় কিন্তু এক্ষেত্রে আপনাদের লাগবে না বলে আমি আশা রাখছি, যেহেতু আমরা টেকনিকটা শিখে গেছি অনেকেই। আচ্ছা 4 নাম্বারটা আবার বোঝান প্লিজ। হ্যাঁ, আমি 4 নাম্বারটা এটা দিয়ে আপনি বুঝতে পারবেন, 5 নাম্বারটা দিয়েও বুঝতে পারবেন। আপাতত এটা একটু সলভ করার চেষ্টা করেন, না পারলে তো অবশ্যই এটা আমি আবারও সলভ করে দেব বা এই নিয়মটা আবারও বলে দেব। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন অ্যান্সার করেছেন হচ্ছে 6টি, সানোয়ার হোসেন অ্যান্সার করেছেন 15টি, 6টি, 33টি। তার মানে কারো না কারো একটু ভুল হচ্ছে, যেহেতু বিভিন্ন ধরনের অ্যান্সার আসছে, তার মানে কারো না কারো কিন্তু ভুল হয়ে যাচ্ছে, সঠিক উত্তরটি দিতে পারছেন না হয়তো কেউ কেউ। তো যারা একটু হচ্ছে না যাদেরটা, তারা একটু মনোযোগ সহকারে আবার দেখি, যাতে পরবর্তীটা ভুল না হয়। আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যাটা কত? 300। তাহলে 1 থেকে 300 পর্যন্ত মোট 15 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি? 1 থেকে 300 পর্যন্ত আছে হচ্ছে 300 কে ভাগ করবো আমরা 15 দিয়ে, যাবে হচ্ছে 15 দুগুণা 30, আর হচ্ছে এই শূন্য বসে যাবে। তার মানে 1 থেকে 300 পর্যন্ত সংখ্যা আছে 20টি। ওকে, এখন দেখব যে 1 থেকে 200 পর্যন্ত আছে কতটি? 1 থেকে 200 পর্যন্ত টোটাল আমাদের সংখ্যা আছে কতটি? তো তখন আমরা, যেহেতু আমাদের 200 থেকে শুরু করতে বলছে, তো তখন আমরা 200 কে 15 দিয়ে ভাগ করব। 15 কে 15 থাকে হচ্ছে 5 শূন্য, 3 15 45। তাহলে থাকছে কত? এখানে তো 5 থাকবে, এই কত ভাগশেষ থাকবে সেটা আমাদের দেখার বিষয় না। এখানে আমরা পেয়েছি কতটি? 13টি। তার মানে 1 থেকে 200 পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 13টি, আর 1 থেকে 300 পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 20টি। তাহলে এখন বলুন যে 200 থেকে 300 পর্যন্ত এই 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি আছে? আপনাদের কিন্তু একদম সহজ করে দিয়েছি যে আমরা 1 থেকে 300 পর্যন্ত সংখ্যা আছে 20টি, আর 1 থেকে 200 পর্যন্ত সংখ্যা আছে 13টি। যেহেতু 13 বার যাচ্ছে এই ক্ষেত্রে, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এই 200 থেকে 300 এর মধ্যে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি? ভেরি গুড, এখন কিন্তু আপনাদের উত্তরগুলো সঠিক হচ্ছে, চমৎকার। তো জাস্ট এই দুটার বিয়োগফল 20 থেকে 13 বিয়োগ করব, তাহলে 7। এই আগের অঙ্কটাও আমরা একই নিয়মেই সমাধান করেছি। যদি আমাদের 1 থেকে শুরু না থাকে, যে কোনো একটা মাঝামাঝি সংখ্যা থেকে একটা অন্য আর একটা সংখ্যা পর্যন্ত আমাদের বলে দেয়, তো সেক্ষেত্রে আমরা দুইটা সংখ্যার মধ্যবর্তী সংখ্যাগুলো এভাবে বের করব। তো এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা কাইন্ডলি একটু জানাবেন, আমি তাহলে চেষ্টা করবো আরো দু একটা এক্সাম্পল দিয়ে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য। আর ইয়াসমিন আক্তার, আপনি একটু জানাবেন যে আপনি 4 নম্বর প্রশ্নটি বুঝতে পারেননি, তো এই 5 নম্বর প্রশ্নটি দিয়ে আপনার পূর্বের প্রশ্নটি সলিউশন হয়েছে কিনা। তো যারা মাত্র জয়েন করেছেন ক্লাসটিতে, আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি, আমি এই পেজ থেকে এবং এই গ্রুপে, এই বিসিএস প্রশাসন গ্রুপে এবং এই আকবর স্যার নামে যে পেজ থেকে ক্লাস করছেন, এই পেজ থেকে এই 43তম বিসিএস এর সম্পূর্ণ পিলি এবং মানে পিলির গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সম্পূর্ণ কোর্স করাবো একদম ফ্রি। হয়তো আমাদের এটা একটু সময় সাপেক্ষ, যেহেতু আমরা সপ্তাহে একটা বা দুইটা ক্লাস নিতে পারবো, তো একটা বা দুইটা করে ক্লাস নিতে নিতে আমরা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করব কোনো একটা সময় গিয়ে, অবশ্যই সেটা 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগেই। তো আপনারা যারা যারা এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা জাস্ট এই পেজটিতে আপনারা লাইক বা ফলো বাটনে ক্লিক করে রাখতে পারেন বা নোটিফিকেশন অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে লাইভে আসা মাত্রই আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা, খাদিজা আক্তার বলছেন যে আর একটা দেন, তার মানে এই অঙ্কগুলোর মধ্যে কিছু একটা মজা চলে আসছে। আমি সেম প্রশ্ন দিচ্ছি না, একটু ঘুরিয়ে দিচ্ছি আর একটা প্রশ্ন। 1 থেকে 60 পর্যন্ত
1 থেকে 60 পর্যন্ত 5 ও 3 দ্বারা 1 থেকে 60 পর্যন্ত 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? বিভাজ্য সংখ্যা কতটি? এখানে একটু বলে রাখি 5 এবং 3 মানে এই দুইটা সংখ্যা দ্বারাই ভাগ যেতে হবে। 5 এবং 3 এই দুইটি সংখ্যা দ্বারাই বিভাজ্য আচ্ছা দুইবার হয়ে গেছে। সংখ্যা কতটি? 1 থেকে 60 পর্যন্ত 5 এবং 3 এই দুইটা সংখ্যা দ্বারাই বিভাজ্য এমন সংখ্যা আছে কতটি? আশা করছি যে আপনারা এই প্রশ্নটা আগের নিয়মেই কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, আর আব্দুর রাজ্জাক জানতে চাচ্ছিলেন যে কোন কোন দিন ক্লাস হবে, ডেটটা যদি আগে থেকে জানিয়ে দিন। প্রতি শুক্রবার, এটা একদম নির্দিষ্ট ফিক্সড হচ্ছে শুক্রবার রাত 10টায়। প্রতি শুক্রবার রাত 10টায় আমরা এই ক্লাসটি নেব। আর যদি কোনো শুক্রবার মিস হয়ে যায় আমার ব্যস্ততার কারণে, সেক্ষেত্রে আপনাদের গ্রুপে নোটিফিকেশন দিয়ে জানানো হবে, আপনারা সেক্ষেত্রে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনাদের প্রতি জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এই সুযোগটা আরো অনেকেই নিতে পারে। যেহেতু আমি এখানে একটা কষ্ট করছি আপনাদের জন্য, তো এই সুফলটা যাতে আরো অনেকেই নিতে পারে, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু ভূমিকা রাখতে হবে। আপনারা ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে আরো অনেকেই পরবর্তী ক্লাসগুলোতে অংশ নিতে পারে। আচ্ছা, তো অনেকেই অ্যান্সার করেছেন 12, 20, কেউ অ্যান্সার করেছেন 4টি, কেউ 12টি, 32টি, ভিন্ন ভিন্ন অ্যান্সার আসছে। কিন্তু আমার মনে হয় যে আপনারা প্রশ্নটা এখনো ক্লিয়ার না। এটা হচ্ছে 5 এবং 3 এই দুইটা সংখ্যা দ্বারাই, অর্থাৎ একটা একটা করে না, 5 দিয়েও এবং 3 দিয়েও বিভাজ্য হতে হবে এরকম সংখ্যা আছে কতটি? 5 এবং 3 দুইটি সংখ্যা দ্বারাই বিভাজ্য সংখ্যা কতটি? তো এক্ষেত্রে আমরা জানি যেমন 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? এই 1 থেকে যদি হিসাব করতে চাই, যেমন আছে হচ্ছে 15। 15কে আমরা 5 দিয়েও ভাগ করতে পারি, 3 দিয়েও ভাগ করতে পারি। এরপরে আছে হচ্ছে 30। এই 30কে আমরা 5 দিয়েও ভাগ করতে পারি, 3 দিয়েও ভাগ করতে পারি। এর মাঝে কিন্তু আর কোনো সংখ্যা নাই যে সংখ্যাগুলোকে 5 এবং 3 দুইটা দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, এমন অনেক সংখ্যা আছে যে সংখ্যাকে আলাদা আলাদা ভাবে 5 দিয়ে ভাগ করা যায়, আলাদা আলাদা ভাবে 3 দিয়ে ভাগ করা যায়। ওই সংখ্যাগুলো না, আমাদের নিতে হবে 5 এবং 3 দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাগুলো। তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে কোনগুলো? 15, 30, এরপরে 45 আর হচ্ছে 60। তার মানে মোট সংখ্যা আছে কতটি? 4টি। তো আমরা অবশ্যই এভাবে ভেঙে ভেঙে দেখবো না, আমরা একবারে যেটা করব, যদি আমাদের এরকম বলা থাকে যে দুইটা সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তো সেক্ষেত্রে আমরা এই দুটো সংখ্যার লসাগু হিসাব করবো। 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। এখন 15 দিয়ে 7কে ভাগ করে দিচ্ছি, 4, 15, 60। তাহলে রেজাল্ট হয়ে যাবে 4টি। একই রকম আরেকটা প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে, দেখি কে কে করতে পারেন। আর আপনারা ক্লাসগুলো যদি মিসও করেন সেক্ষেত্রেও প্রবলেম নাই, কারণ এই চ্যানেলটা দেখে আপনারা অবশ্যই পরবর্তীতেও করে নিতে পারবেন। এই চ্যানেলে সবগুলো ক্লাস আপলোড করা হবে, এখান থেকে আপনারা সেই ক্লাসগুলো দেখে নিতে পারবেন। তো যাই হোক, একই রকম আরো একটা সমস্যা দিচ্ছি আপনাদেরকে। 32 থেকে 87 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 32 থেকে 87 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 4 এবং 6 দ্বারা, এবং মানে দুইটা সংখ্যা দ্বারা, 4 এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? বলা হচ্ছে এই 32 থেকে 87 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 4 এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি? আমরা আজকের ক্লাসে এরপরে জোড় বিজোড় সংখ্যা নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো হয়ে থাকে, এবং মূলদ অমূলদ সংখ্যাগুলো নিয়েও আলোচনা করব। 32 থেকে 87 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 4 এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি? আর যারা যারা গত ক্লাসটি মিস করেছেন, গত ক্লাসে আমরা বিভাজ্যতা এবং মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি।
তো সেখান থেকে আপনারা সেই ক্লাসগুলো করে নিতে পারবেন। হ্যাঁ, বোর্ডে কিছুটা লাইট পড়েছে, যেহেতু লাইটিং এর না থাকলে আমাদের জুমিং এ কিছুটা প্রবলেম হয়, এই কারণে আচ্ছা, কেউ কেউ অ্যান্সার করেছেন 4টি, কেউ অ্যান্সার করেছেন 2টি, কেউ 3টি, আবার কেউ কেউ অ্যান্সার করেছেন 5টি। তো আসলে সঠিক উত্তর কোনটা হবে আমরা আবারও একটু দেখে নিচ্ছি। যাদের এখনো ভুল হচ্ছে, আমার মনে হয় আরেকটু মনোযোগ দিন আপনারা, তাহলে আপনাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো 32 থেকে 87 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 4 এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি? তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, সর্বপ্রথম যেহেতু এবং বলা আছে, 4 এবং 6 এর লসাগুটা বের করে ফেলি আমরা। তো 4 আর 6 এর লসাগু হচ্ছে 12, 4 আর 6 এর লসাগু 12। তো এই লসাগু বের করার খুব সহজ সহজ টেকনিক আছে। তো যদি দুইটা সংখ্যা থাকে তাহলে আমরা এই বড় সংখ্যাটা এবং দেখবো যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় কিনা। যদি না যায় তাহলে এই বড় সংখ্যাটার গুণিতক যত সংখ্যাগুলো আছে একটা একটা করে চেক করতে থাকবো যে কোন গুণিতককে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, ওই গুণিতকটাই হবে হচ্ছে লসাগু। 6 এর মধ্যে 4 ভাগ যায় না, 6 এর গুণিতক 6 দুগুণা 12, 12 এর মধ্যে 4 ভাগ করা যাবে 4 দিয়ে, এই জন্য এই দুটো সংখ্যার লসাগু হচ্ছে 12। এখন এই 12 দিয়ে আমরা প্রথমেই ভাগ করে দিচ্ছি 87কে। তো 6 12 72, 7 12 হচ্ছে 84, এখানে ভাগ শেষ থাকবে 3। তার মানে এই 1 থেকে 87 পর্যন্ত, 1 থেকে 87 পর্যন্ত টোটাল সংখ্যা আছে হচ্ছে 7টা, যে সংখ্যাটিকে আমরা 4 এবং 6 দিয়ে ভাগ করতে পারবো। কিন্তু আমাদের এখানে জানতে যাচ্ছে 32 থেকে, তাহলে আবার একটু দেখি এই 12 দিয়ে 32কে ভাগ করলে কতবার যায়? 3 12 36, তাহলে যাবে হচ্ছে 12 দুগুণা 24, এখানে কিছুটা অবশেষ থাকবে। এই অবশেষের দরকার নাই, আবার হিসাব করে খামাখা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে পাচ্ছি 2টা, তো টোটাল আছে 7টা, যার মধ্যে আবার এই 2টা আছে 32 এর আগে। এই 2টা যদি আমি মাইনাস করে দিই তাহলে সংখ্যা পাবো 5টি। ওকে, অনেকেই ম্যাক্সিমাম অ্যান্সারটা 5টা হয়েছে, আর 2-1টা অ্যান্সার একটু ভুল হয়েছে, ব্যাপার না। আশা করছি যে পরবর্তীতে আমাদের এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে যাদের এখনো প্রবলেম হচ্ছে। আমার মনে হয় যে এই টপিকগুলোর যে অঙ্কগুলো আছে, আপনারা যদি জাস্ট আমি যেদিন যেদিন ক্লাসগুলো নেই যে টপিকগুলো নিয়ে আলোচনা করি, পাশাপাশি যদি আপনারা এই টপিকগুলো নিয়ে একটু প্র্যাকটিস করেন 2-1 দিন, তাহলে কিন্তু পরবর্তীতে আর এই টপিকগুলো নিয়ে আপনাদের খুব বেশি ঝামেলা হবে না। তো কেউ একটু জানাবেন যে এই যে প্রশ্নগুলো সলভ করলাম, এই ধরনের প্রশ্নে কি আরো 2-1টা এক্সাম্পল প্রয়োজন আছে কিনা? যদি না থাকে আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যেতে পারবো, মানে পরবর্তী আলোচনায় আরো একটা সমাধান দিচ্ছি আপনাদেরকে, একটু ঘুরিয়ে দিচ্ছি। 2 থেকে 72 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 7 অথবা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? বিভাজ্য সংখ্যা কতটি? 2 থেকে 72 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 7 অথবা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি? প্রিন্স মাহমুদ ভাই আছেন আমাদের সাথে, পুলিশ একাডেমি সারদা থেকে, রাজশাহী সারদা থেকে। আচ্ছা, অর বলা থাকলে কি হবে? হাসান আল মাহমুদ, আমি অর দিয়ে একটা প্রশ্ন লিখেছি যে অথবা থাকলে তখন আমাদের কি করতে হবে? তো 2 থেকে 72 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 7 অথবা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি? একটু দেখবেন সবাই। তো যারা যারা অ্যান্সার করতে পেরেছেন একটু মিলিয়ে নেবেন। 2 থেকে 72 পর্যন্ত যখন অথবা বলবে তখন 7 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো নিতে হবে, আবার 9 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো আলাদা আলাদা ভাবে নিতে হবে। তো 7 দিয়ে বিভাজ্য সংখ্যা আছে কতটি? একবারে 1 থেকে 72 পর্যন্ত
আমরা যদি 7-এর ঘরের নামটা পড়ি 7 10 70, তাহলে 7-এর জন্য সংখ্যা আছে হচ্ছে 10টি, 7 10 70। একই রকম ভাবে 9-এর জন্য সংখ্যা পাবো কত, 8 9 72, 8টি। তাহলে মোট হয়ে যাচ্ছে কত, 18টি। তবে কথা এখানে আছে একটু, এই 7 এবং 9 এই দুইটা সংখ্যার মধ্যে আমি একটা সংখ্যা ডাবল হিসাব করছি, সেটা হচ্ছে যে 7 9 63। এই 63 সংখ্যাটা আমাদের এই সংখ্যাটার মধ্যেও আছে, এই 8টা সংখ্যার মধ্যেও আছে, 7 9 63। তাহলে এই সংখ্যাটাকে কি করতে হবে, আমাদের বাদ দিয়ে এরপরে টোটাল সংখ্যাটা কাউন্ট করতে হবে। তাহলে মোট হয়েছে 18টা। একটা সংখ্যা আছে যেটা দুইবার হিসাব করছি, এই একটা সংখ্যা বাদ দিয়ে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব 17টি। তাহলে এটা সঠিক উত্তর হবে 2 থেকে 72 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 7 অথবা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 17টি। তো অনেকেই হয়তো আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা যারা অন্য ধরনের কমেন্ট নিয়ে একটু ব্যস্ত আছেন, আমরা পার্সোনাল কমেন্টগুলো তাদের মেসেঞ্জার আছে বা আইডি আছে, সেখানে আমরা করব। আর ক্লাস করার ইচ্ছা থাকলে শুধুমাত্র জাস্ট উত্তর বা এই ক্লাস রিলেটেড যে কমেন্টগুলো আছে সেগুলো করবেন আপনারা। দয়া করে অন্যদেরকে ডিস্টার্ব করবেন না, কারণ এখানে কাউকে জোর করা হচ্ছে না ক্লাসগুলো করার জন্য, ঠিক আছে? তো 7 অথবা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে মোট 17টি। তো সহজ একটা প্রশ্ন দিচ্ছি, দেখি এই সেম টাইপের সহজ একটা প্রশ্ন দিই। 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 অথবা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 3 অথবা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? তো এই যে মানে সহজ সহজ টপিক, এই টপিকগুলো কিন্তু খুব সহজ, কিন্তু এই টপিক থেকেই দেখতে পাচ্ছেন যে কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে পারে। আচ্ছা, এটা পারেনি, ভুল করেছি, ইনশাআল্লাহ এটা করতে পারবেন। হ্যাঁ মজিদ ভাইয়া, আপনি জাস্ট যেহেতু আমরা অনেক দূর এগিয়ে গেছি, এখন আবার পিছন থেকে রিপিট করাটা পসিবল না। তো ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকবে, আপনি পরবর্তীতে জাস্ট একটু টেনে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, কেউ কেউ অ্যান্সার করেছেন 16টি, কেউ অ্যান্সার করছেন 15টি। তার মানে এদের মধ্যেও একটা বিভাগ রয়ে গেল যে একটা অ্যান্সার হবে, দুইটাই তো আর সঠিক হবে না, যে কোনো একটা সঠিক হতে পারে। তো 1 থেকে 30 পর্যন্ত 3 অথবা 4 দ্বারা, 3 দ্বারা বিভাজ্য হলেও হবে, 4 দ্বারা বিভাজ্য হলেও হবে। তা আমি আলাদা আলাদাভাবে হিসাব করি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 10টি। আগের অঙ্কটা যারা বুঝতে পারেননি, এটা একটু মনোযোগ দিবেন, তাহলে এটা বুঝতে পারবেন। 1 থেকে 30 পর্যন্ত আমি যদি শুধু বলি 3 দ্বারা আছে কতটি? 3 দ্বারা আছে 10টি। আবার 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি? 4 8 32, বেশি হয়ে যাবে, 4 7 28, তাহলে পাচ্ছি এখানে 7টি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 10টি, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 7টি, তাহলে মোট কতটি? 17টি। তো এর মধ্যে একটু ভেজাল আছে। কি ভেজাল? যে এই যে 3 এবং 4 এই দুইটা সংখ্যা দ্বারাই বিভাজ্য, এরকম সংখ্যা আছে কতটি? যেমন 12, তারপরে 12 দুগুণা 24, 12 12 দুগুণা 24, 3 12 36, বেশি হয়ে যাবে। তার মানে 12 আর 24 এই দুইটা সংখ্যা আছে, যারা আমরা 3-এর মধ্যেও কাউন্ট করেছি, 4-এর মধ্যেও কাউন্ট করেছি। এই দুইটা সংখ্যাকে জাস্ট আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে আমরা সঠিক সংখ্যাটি পেয়ে যাব। তো সঠিক উত্তরটি হবে 15টি। এই 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 অথবা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে মোট 15টি। আচ্ছা, এরপরেও কি আপনাদের কোনো প্রবলেম আছে? আমি চাই যে যারা গণিত দেখে ভয় পান, অর্থাৎ গণিতকে একদম খুব ভয় লাগে, এরাও যাতে খুব সহজে এই ক্লাসগুলো থেকে বুঝতে পারেন বা আপনাদের ভীতিটা দূর হয়ে যায়, এটাই হচ্ছে আমার প্রচেষ্টা। তো এই জন্য যে পারছেন সে তো পারছেন, আমার টার্গেট হচ্ছে যে পারছেন না তিনি। ওকে, তো আপনাদের প্রবলেম থাকলে আপনারা একদম নিঃসংকোচে বলবেন,
যে আমি পারছি না, আমি আবারও এই সেম টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করানোর চেষ্টা করব বা আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের জন্যই এই প্রচেষ্টা। যারা অঙ্ক পারে তারা তো পারেই, তো তাদের জন্য তো আর ওকে। আচ্ছা, তার মানে আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, ইয়াসমিন একটা জানাচ্ছিলেন যে 2 মাইনাস কেন। ঠিক আছে, 2 মাইনাস কেন একদম একটু বেসিক থেকে দেখেন, আর একটু বেসিক থেকে দেখেন। আমি আবারও বলছি যে আপনাদের যাদের একদম বেসিকে প্রবলেম তাদের জন্য এই ক্লাসগুলো। ঠিক আছে, যে আপনারা বেসিকটা শক্ত করে দেন, আমরা হার্ড লেভেলে যাব, যে কে কত শক্ত বা কঠিন অঙ্ক করতে পারেন সেই প্র্যাকটিসও আমরা করব। ওকে, তো এই 3 অথবা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বলছে, তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো, যাদের মাথায় এখনো ক্লিয়ার না যে কেন আমরা 2 মাইনাস করছি। তো দেখেন 3 দ্বারা সংখ্যা আছে কতগুলো, 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 6, তারপর 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, যেটা আমরা একবার এই নামটা পরে বলে দিছিলাম যে 3 দ্বারা মোট বিভাজ্য সংখ্যা আছে 10টি। আবার এই 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, 4 দ্বারা বিভাজ্য হচ্ছে 4, 4 দুগুণা 8, 3 4 12, তারপরে হচ্ছে 3 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। তার মানে এখানে আমরা কয়টা পাচ্ছি, 4 7 28। এখানে আমরা পেয়ে যাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এই যে যেটা নামটা পরে আমরা একবারে বলছিলাম যে 7টা, এবং সব মিলে বলছিলাম যে 17টা, এবং 17টাই হবে। এদের মধ্যে এই 12 এইখানেও হিসাব করছেন, এইখানেও হিসাব করছেন। 12 কি 2টা সংখ্যা, মোটেও 2টা সংখ্যা না, একটা সংখ্যা। তাহলে এটাকে তো আমরা একবার কাউন্ট করবো। 1 থেকে 30-এর মধ্যে 12 তো একবারই আসে, তাহলে আমরা এই সংখ্যাটাকে 2 বার আর ধরবো না। তাহলে এখান থেকে 1 মাইনাস করতে হবে, একটা কমে গেল। আবার এই 24 এইখানে একবার আছে, এইখানেও একবার আছে। তো 1 থেকে 30 পর্যন্ত 24 তো আমাদের 2 বার আসবে না, আসবে একবার। এই জন্য আরো একবার মাইনাস করতে হবে। তো একবারেই আমরা 2 মাইনাস করে দিলে আমাদের সঠিক সংখ্যাটা পেয়ে যাবে। একটু জানাবেন যে এখন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, সাইদুর রহমান সাহেব, না এই ক্লাসগুলো এভরিডে হবে না, আমাদের প্রতি শুক্রবার একদম কনফার্ম রাত 10টায় ক্লাস হবে, এবং সপ্তাহের অন্য যে কোনো একটা দিন আমি নোটিফিকেশন জানিয়ে দিব। এই নোটিফিকেশন জানার জন্য বা নোটিশ জানার জন্য আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই যে আমি যেই পেজ থেকে ক্লাস নিচ্ছি বা যেই গ্রুপে ক্লাস নিচ্ছি, এর যে কোনো একটার সাথে সংশ্লিষ্ট থাকলেই হবে, কারণ আমরা এই গ্রুপেই ক্লাস নিব, এই পেজের থেকেই ক্লাসগুলো নিব। ঠিক আছে, তো এই দুইটার যে কোনো একটার সাথে জাস্ট আপনি নোটিফিকেশন অন করে রাখবেন, বা সি ফার্স্ট দিয়ে রাখবেন, বা ফেভারিটে লিখে রাখবেন, তাহলে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যদি আপনাদের সবগুলো ক্লাস করার ইচ্ছা থাকে। তো যাই হোক, একটু জানাবেন যে আপনাদের এই দুর্বলতাটা কেটেছে কিনা বা সম্পূর্ণ বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমার মনে হয় যে আমরা একটু জোড় বিজোড় সংখ্যায় যেতে পারি, যে জোড় বিজোড় সংখ্যা নিয়ে যে আলোচনাগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই আলোচনায় যেতে পারি। জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো, বিজোড় সংখ্যা কোনগুলো, এটা তো আমরা সকলেই জানি। যে সকল সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, এই সংখ্যাগুলোই হচ্ছে জোড় সংখ্যা। তো সেই হিসাবে এই 0 একটি জোড় সংখ্যা, 0 একটি জোড় সংখ্যা। তো যদি বলে যে সব থেকে ছোট জোড় বাস্তব সংখ্যা কোনটা, সেক্ষেত্রে আপনি 0 নিতে পারেন। আর যদি বলে সব থেকে ছোট ধনাত্মক জোড় সংখ্যা কোনটি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্সার হয়ে যাবে 2, কারণ 0 কিন্তু ধনাত্মক সংখ্যা না। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আবারও বলছি, 0 ধনাত্মক সংখ্যা না, 0 একটি অঋণাত্মক সংখ্যা। তো এই কারণে যদি আমাদের প্রশ্ন থাকে যে সব থেকে ছোট জোড় ধনাত্মক সংখ্যা কোনটি, বা ধনাত্মক জোড় সংখ্যা কোনটি, ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা কোনটি, তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হয়ে যাবে 2, ধনাত্মক কথার উল্লেখ থাকবে। আর যদি সব থেকে ছোট পূর্ণ সংখ্যা চায়, পূর্ণ জোড় সংখ্যা কোনটা, সেক্ষেত্রে আপনি এই 0 দেখাতে পারছেন, কারণ 0 একটি জোড় সংখ্যা। ওকে, এরপরে আমরা আসি যে সকল সংখ্যাকে এই মানে 2 দিয়ে ভাগ করা যাবে না, নিঃশেষে ভাগ করা যায় না, অবশিষ্ট থাকবে, ওই সংখ্যাগুলি আমাদের বিজোড় সংখ্যা। এবং আমরা জানি এই সংখ্যাগুলো প্রত্যেকেই জানি
1 3 5 7 এই সংখ্যাগুলো হচ্ছে 5 7 9 এই সংখ্যাগুলো বিজোড় সংখ্যা এবং যত বড় সংখ্যাই হোক না কেন যদি একক স্থানীয় সংখ্যায় এই সংখ্যাগুলোর যে কোনো একটা থাকে তাহলে সেটা বিজোড় সংখ্যা হবে। একই রকম ভাবে জোড় সংখ্যার ক্ষেত্রেও সেম, আমরা এই 0 2 4 6 8 এই সংখ্যাগুলো সব জোড় সংখ্যা এবং যত বড় সংখ্যা হোক না কেন তাদের প্রথম অঙ্কটা অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা যদি 0 2 4 6 ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই সংখ্যাটা জোড় সংখ্যা হবে। ওকে, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার সাধারণ একটা আকার আছে। এই জোড় সংখ্যার সাধারণ আকারটা হচ্ছে 2n আর বিজোড় সংখ্যার সাধারণ আকার হচ্ছে 2n - 1 বা 2n + 1। 2n - 1 বা 2n + 1 দিয়ে আমরা এই জোড় সংখ্যাকে নির্দেশ করতে পারি। তো 2n - 1 ধরলে n এর মান বিলংস টু n অর্থাৎ যে কোনো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখানে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে 1 থেকে শুরু করলে এখানে 1 বসাইলে 2 × 1 - 1 তাহলে প্রথম সংখ্যাটা হয়ে যাবে 1। 2 বসালে 2 × 4 4 থেকে 1 বিয়োগ করলে 3। এভাবে যেই মানটাই বসাই না কেন সবসময় বিজোড় সংখ্যাটাই আসবে। তো এই জন্য এটা হচ্ছে সাধারণ আকার। একই রকম ভাবে এই জোড় সংখ্যার সাধারণ আকার হচ্ছে 2n অর্থাৎ কোন সংখ্যার সাথে যদি 2 গুণ আকারে থাকে, এক কথায় 2 এর গুণিতক সংখ্যা হলেই সেটা হয়ে যাচ্ছে জোড় সংখ্যা। তো দুইটা জোড় সংখ্যা যদি আমরা যোগ করি, দুইটা জোড় সংখ্যা পরস্পর যোগ করলে আমাদের ফলাফল হবে জোড় সংখ্যা। দুইটা জোড় সংখ্যা যদি আমরা গুণ করি তো সেক্ষেত্রে আমাদের ফলাফল হয়ে যাবে জোড় সংখ্যা। দুইটা জোড় সংখ্যাকে মানে যে কোনো জোড় সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে হয়ে যাবে আমাদের জোড় সংখ্যা। দুইটি বিজোড় সংখ্যা, দুইটি বিজোড় সংখ্যা যদি আমরা যোগ অথবা বিয়োগ করি তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার পাবো জোড় সংখ্যা। দুইটা বিজোড় সংখ্যা যোগ করি অথবা বিয়োগ করি, যেটাই করি না কেন ফলাফল হয়ে যাবে জোড় সংখ্যা। আবার দেখছেন যে দুইটা জোড় সংখ্যা যোগ বিয়োগ করলেও ফলাফল হয়ে যাচ্ছে জোড় সংখ্যা। একই রকম ভাবে যদি একটা বিজোড় সংখ্যা আর একটা জোড় সংখ্যা যদি আমরা যোগ বিয়োগ করি, একটা যোগ আর একটা বিজোড় যোগ বিয়োগ করলে ফলাফল হয়ে যাবে বিজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে প্লাস মাইনাস বোঝা গেল। যদি আমরা দুইটা বিজোড় সংখ্যা গুণ করি, বিজোড় সংখ্যার সাথে একটা বিজোড় সংখ্যা যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের ফলাফল হবে বিজোড় সংখ্যা। এরপরে যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আমরা জোড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ফলাফল হয়ে যাবে জোড় সংখ্যা। যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আমরা বর্গ করি, যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে এই ফলাফলটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। এগুলো হচ্ছে মূলত বেসিক আলোচনা। যাদের বেসিক একটু দুর্বল তারা কিন্তু এগুলো খুব ভালো মতো দেখে নিতে পারে। আচ্ছা, আজিজুল হক এবং নূর নবী ভাই, আপনারা দুইজন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু ক্লাস রিলেটেড কমেন্ট করবেন, পার্সোনালি একজন আর একজনকে খোঁচাখুচি না করে। তো যেটা বলছিলাম যে বিজোড় সংখ্যার বর্গ, বিজোড় সংখ্যা আর এই নিয়মগুলো তো দেখলাম। তো অনেক ক্ষেত্রে আমাদের থাকে যে জোড় সংখ্যা যোগ 1 বা জোড় সংখ্যা যোগ 2, তাহলে কি হবে? তো 1 2 সংখ্যাগুলো কি জোড় না বিজোড় সেটা তো আমরা জানি। অর্থাৎ এই নিয়মটা ফলো করলেই আমাদের সমস্ত কিছু চলে আসবে এর মধ্যে, আর কিছুই বাকি থাকবে না। আচ্ছা, লেখা কিছুই বোঝা যাচ্ছে না, লেখা দেখা যাচ্ছে। আমি আবার একটু লাউডলি বলে দিচ্ছি, আমার মনে হয় যে আপনারা একটু শুনে নোট করে নিতে পারেন। দুইটা জোড় সংখ্যা যোগ বিয়োগ করলে জোড় সংখ্যা হবে, দুইটা জোড় সংখ্যাকে গুণ করলে ফলাফল জোড় সংখ্যা হবে, দুইটা একটা জোড় সংখ্যাকে বর্গ করলে ফলাফল জোড় সংখ্যা হবে, দুইটা বিজোড় সংখ্যা যোগ বিয়োগ করলে জোড় সংখ্যা হয়ে যাবে, একটা বিজোড় আর একটা জোড় যোগ বিয়োগ করলে ফলাফল বিজোড় সংখ্যা হবে, দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে ফলাফল বিজোড় হবে, একটা জোড় আর একটা বিজোড় গুণ করলে জোড় হয়ে যাবে, আর বিজোড় সংখ্যার বর্গ সবসময় বিজোড় সংখ্যা হবে। হ্যাঁ, তাসমিয়া জান্নাত, নোটিফিকেশন আসে না। নোটিফিকেশন পাওয়ার জন্য এই ভিডিওতে আপনি যখন অন করেছেন সাথে সাথে এখানে নিচে একটা কমেন্ট করার আগে লেখা থাকে যে আপনি যদি আবার এর
পরবর্তী লাইভ ক্লাসটি দেখতে চান তাহলে নোটিফিকেশন অন করে রাখুন, সেখান থেকে নোটিফিকেশন অন করতে পারেন, অথবা সরাসরি পেজে গিয়ে যদি ফলো করেন সেক্ষেত্রেও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, জাহিদ এবং জাহিদ হাসান বলছেন যে আরেকবার, আপনি কাইন্ডলি আরেকবার একটু টেনে দেখে নিলেই হয়ে যাবে, যেহেতু ভিডিওটা রেকর্ড থাকবে। আমরা কিছু অঙ্ক সমাধান করি এই রিলেটেড, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা রিলেটেড। তো আমাদের 32তম বিসিএস একটা প্রশ্ন ছিল এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা রিলেটেড। বলছে যে এক্স ও ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে, উভয়ই বিজোড় সংখ্যা, এক্স ও ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা, তো সেক্ষেত্রে কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে? কোনটি জোড় সংখ্যা? নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা? হ্যাঁ, লাইভটা রেকর্ড থাকবে, লাইভ ক্লাসটি এই ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে অনলাইন স্টাডি রুমে। আপনারা এই অনলাইন স্টাডি রুম থেকে প্রিভিয়াস সমস্ত ক্লাসগুলো দেখতে পাবেন, সমস্যা নেই। এক্স ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা, এই মানটা জানতে চাওয়া হচ্ছে। এবং আপনাদের উদ্দেশ্যে আরো একটা নোটিশ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি একটা অনলাইন পেইড ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেখানে হচ্ছে জুমে ক্লাস হবে এবং এর এই লেকচার শিটগুলো এখন যেহেতু আমার একটা একটা করে প্রশ্ন লিখে লিখে করাতে হচ্ছে, ওইখানে আমরা লেকচার শিটের পিডিএফ দিয়ে দিব। এই পিডিএফ এর মাধ্যমে জুম ক্লাসে ক্লাস হবে এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। 43তম বিসিএস এর জন্য আগামী 3 তারিখ থেকে আমরা একটা ক্লাস শুরু করতে যাচ্ছি, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, টোটাল 24টা ক্লাস এবং সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে 1000 টাকা। আর এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। এই গ্রুপে যে কোর্সটি হচ্ছে এই কোর্সটি দীর্ঘমেয়াদী কোর্স এবং ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এটা আপনারা বেসিক ম্যাথ বলতে পারেন, 43তম বিসিএস পিলি ম্যাথ বলতে পারেন। আমরা একদম বেসিক লেভেল থেকে সম্পূর্ণটা কভার করে দেব। ওকে, তো আপনাদের কেউ যদি চান যে না জুমে ক্লাস করতে আগ্রহী, তারা যোগাযোগ করতে পারেন। আর ফ্রি তো এখানে করতেই পারছি না, যাই হোক। আচ্ছা, সাফিন ভাই জানতে চাচ্ছিলেন যে কবে থেকে জুম ক্লাস হবে। আমরা আগামী 3 তারিখ থেকে জুম ক্লাস শুরু করব। এই যে আগামী যে সামনে 3 তারিখ আসছে, এই 3 তারিখ থেকে জুম ক্লাস শুরু করব এবং মিনিমাম 2.5 মাস থেকে 3 মাস টানা ক্লাস চলবে, সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে। তো যেটা বলছিলাম যে এক্স আর ও ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা, আপনাদেরকে অপশনগুলো দিয়ে দিচ্ছি। সরি, যে অপশনগুলো দেওয়া হয়নি। এক্স প্লাস ওয়াই প্লাস 1, এরপরে খ নম্বর অপশনটি হচ্ছে এক্স ওয়াই, গ নম্বর অপশনটি হচ্ছে এক্স ওয়াই প্লাস 2, আর ঘ নম্বর অপশনটি হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তো দেখেন এখানে বলা হচ্ছে যে দুইটা বিজোড় সংখ্যা, তো আমরা তো একদম যে বেসিক ফর্মুলাগুলো দেখে আসছি যে কখন জোড় হয়। সাধারণত দুইটা বিজোড় সংখ্যাকে যদি আমরা যোগ করি অথবা বিয়োগ করি, সেই ফলাফলটা জোড় হয়। তাহলে অ্যান্সার কিন্তু একবারে দিয়ে দিতে পারছি, এক্স প্লাস ওয়াই। দুইটা বিজোড় সংখ্যা যোগ করলেই ফলাফল জোড় সংখ্যা। তো এই যে নিয়মগুলো জানা মাত্রই, মানে আমাদের যদি জানা থাকে সেই ক্ষেত্রে একবারে কিন্তু করে দিতে পারছেন। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন ভাই জানাচ্ছিলেন যে পেমেন্ট লেস করা যায় কিনা। আমি একদম সর্বনিম্ন একটা পেমেন্ট নিচ্ছি 1000 টাকা, মানে যেটা আপনারা হয়তো অন্য যে কোনো জায়গায় গেলে, মানে আমি যেই সার্ভিসটা দিব তার থেকে কয়েক গুণ বেশি টাকা লাগবে। আর ফ্রি তো এখানে করাচ্ছি, মানে যাদের প্রবলেম আছে তারা তো এখানে ফ্রি করতেই পারছে। এটা হচ্ছে জাস্ট তাদের জন্য, যেমন অনেকেই ফোন করে বলছে যে ভাই ফ্রি ক্লাসে আকর্ষণ থাকে না, মানে এই ফ্রি তো ফ্রি, আমরা বাঙালি, এই জন্য ফ্রিতে খুব একটা মনোযোগ থাকে না বা একদম মনোযোগ দিয়ে ক্লাসগুলো করা হয় না। এই কারণেই শুধুমাত্র নামমাত্র একটা চার্জ নিয়ে আপনাদের ওইখানে ক্লাসগুলো নিচ্ছি। এই আচ্ছা, পেইড কোর্সে কিভাবে অ্যাডমিশন নিচ্ছি। পেইড কোর্সে সরাসরি আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করলে আমি তোর পদ্ধতি বলে দিব। কোর্স ফি 1000 টাকা, পেইড করলেই আপনারা 3 তারিখ থেকে ক্লাসে জয়েন করতে পারবেন। সবাইকে জুম আইডি দিয়ে দেওয়া হবে এবং আমরা মনে হয় যে 15-20 জন নিয়ে একটা ব্যাচ শুরু করব।
বা তার থেকেও যদি কম হয় সেক্ষেত্রেও প্রবলেম নাই। 5 জন হলে 5 জন নিয়ে শুরু করব। অলরেডি প্রায় 6-7 জনের মতো যোগাযোগ করেছে, এই জন্যই টাইমটা নির্দিষ্ট করে দিয়েছি। না, এভরি মান্থ 1000 টাকা না, সম্পূর্ণ কোর্সকে 1000 টাকা, একদম সম্পূর্ণ A to Z শেষ পর্যন্ত 1000 টাকা দিয়ে করতে পারবেন। আর এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। এই যে আমরা প্রত্যেক সপ্তাহে 2টা করে এখানে ক্লাস নেব, এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, যে জোড় বিজোড় সংখ্যা। দ্বিতীয় প্রশ্ন, যে কোনো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, যে কোনো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, যে কোনো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর সর্বদা কি হবে? যে কোনো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর সর্বদা, বা অন্তরের ধনাত্মক মান, এখানে আরেকটু উল্লেখ করে দিই যে বর্গের অন্তরের ধনাত্মক মান, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঋণাত্মক মানটাও আসতে পারে। যে বড় সংখ্যা থেকে যদি আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি, সেক্ষেত্রে তো ঋণাত্মক মান চলে আসবে। এই জন্য বলে দিচ্ছি যে বর্গের অন্তরের ধনাত্মক মান সর্বদা কি হবে? ক নম্বর জোড় সংখ্যা, খ নম্বর বিজোড় সংখ্যা, গ নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা, আর ঘ নম্বর হচ্ছে 1। জোড়, বিজোড়, মৌলিক আর হচ্ছে 1। তো যে কোনো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। ক্রমিক পূর্ণ সংখ্যা তো আপনারা নিশ্চয়ই জানেন, 1, 2 দুটো ক্রমিক সংখ্যা যাদের ব্যবধান হচ্ছে 1। আচ্ছা, আফসানা খান আভা জানাচ্ছিলেন যে জুম ক্লাসে অ্যাডমিট হতে প্রসেস কি? জুম ক্লাসে অ্যাডমিট হওয়ার প্রসেস একদম সহজ। আপনারা এই নম্বরে জাস্ট 1000 টাকা বিকাশ করলেই 3 তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে জাস্ট 1000 টাকা বিকাশ করে আমার যে আইডি আছে এই আইডিতে মেসেজ করতে পারেন, এই নাম্বারে মেসেজ করতে পারেন। তাহলে আপনাকে মানে কনফার্মেশন জানালেই আপনাকে আমি জুম আইডিটি দিয়ে দিব, সরাসরি জুম ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। আচ্ছা, প্রত্যেক মাসে না, এটা হচ্ছে শুধু একবারেই আপনাকে পেমেন্ট করতে হবে, আর কোনো পেমেন্ট নাই, ঠিক আছে? তো যাই হোক, যে কোনো দুইটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তরের ধনাত্মক মান সর্বদা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক নাকি 1? এটার জন্য একটু অ্যান্সারগুলো করবেন। আমরা পেইড ব্যাচ নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব, প্রয়োজন হলে বা মেসেঞ্জারে যোগাযোগ করে নেবেন। আমরা আজকের ক্লাসটা অন্তত শেষ করি। আচ্ছা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, নিঞ্জামণি অ্যান্সার করেছে বিজোড় সংখ্যা। কাজী নাহিদা ইসলাম অ্যান্সার করেছে। আচ্ছা, 2টা করে ক্লাস হবে কবে কবে এটা জানতে চাচ্ছিলেন। একটা ক্লাস শুক্রবারে, আর একটা ক্লাস আপনাদেরকে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে এই যে ইসের ক্লাসটা, মানে ফ্রি ক্লাস যেটা। যেহেতু আমি পার্সোনালি অনেক ব্যস্ত থাকি, এই কারণে একদিন ফিক্সড শুক্রবার, আর একটা ডেট আপনাদেরকে হয়তো একটু আমার প্রোফাইলের দিকে নজর রাখতে হবে, তাহলে নোটিশ পেয়ে যাবেন। কিভাবে বিজোড় হলো জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা একটু দেখি জোড় হবে না বিজোড় হবে। যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা আপনি ইচ্ছা মতো নেন না, দুইটা ক্রমিক সংখ্যা নিলাম, এবং আমরা কিন্তু আগেই বলে আসছি যে এই যে কোনো জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যার বর্গ হচ্ছে একটা জোড় সংখ্যা, আর যে কোনো বিজোড় সংখ্যার বর্গ হচ্ছে একটা। আমার এই যে যে একদম এক্সাম্পল দিয়ে দেখাতে হবে তা কিন্তু নয়। আমরা প্রথমেই যেই নিয়মগুলো দেখিয়েছি ওখানে আলোচনা করেছি যে বিজোড় সংখ্যার বর্গ অলওয়েজ বিজোড় সংখ্যা, আর জোড় সংখ্যার বর্গ অলওয়েজ জোড় সংখ্যা। তাহলে দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে একটা জোড় আর একটা বিজোড়, তার মানে বর্গ করলেও আমরা কি পাবো? একটা জোড় আর একটা বিজোড়। তো এই একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা প্লাস মাইনাস যেটাই করে না কেন, সমষ্টিও যদি বলে, এখানে বর্গের অন্তরের কথা বলা আছে, বর্গের সমষ্টির কথা বলা থাকলেও রেজাল্ট একই হতো। যোগ বা বিয়োগ যেটাই করি না কেন, একটা জোড় আর একটা বিজোড় অলওয়েজ কি হয়ে যাবে?
বিজোড় সংখ্যা। হ্যাঁ, যদি আপনাদের মনে না থাকে সেক্ষেত্রে তো আপনি জাস্ট দুটো এক্সাম্পল নিতেই পারছেন যে 2 কে বর্গ করলে 4, 1 কে বর্গ করলে 1, ফলাফল কি 3, 3 একটা বিজোড় সংখ্যা, ওর জন্য যেহেতু মিলছে তাহলে প্রত্যেকের জন্যই মিলবে। আচ্ছা, বোর্ডের উপরে আলো পড়েছে, দেখা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। আপাতত কিছু করার নেই, আমার লাইটিং এর আর মানে দেওয়ার ব্যবস্থা নাই, তো আপনাদেরকে কষ্ট করে একটু এভাবে দেখে নিতে হচ্ছে আজকের জন্য। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা, মাহি আনসার করেছেন যে আলহামদুলিল্লাহ পেরেছি, ঠিক আছে। তো যাই হোক, আমরা আরো একটা প্রশ্ন নিই। যদি দেখি এই প্রশ্নটা আপনারা কে কে সবার আগে অ্যান্সার করেন। যদি 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি, যদি 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি, যদি 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি বিজোড় হয়, বিজোড় হয়, তাহলে তাহলে প্রথম ও শেষ সংখ্যা, প্রথম ও শেষ সংখ্যা, যদি 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি কি হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে প্রথম ও শেষ সংখ্যা অবশ্যই কি হবে, প্রথম ও শেষ সংখ্যা অবশ্যই একটা জোড় আর একটা বিজোড়। ক নাম্বার, প্রথম সংখ্যাটা হয়তো বিজোড় আর তৃতীয় সংখ্যাটা জোড়। গ নাম্বার, প্রথম সংখ্যাটাও জোড়, তৃতীয় সংখ্যাটাও জোড়। ঘ নাম্বার, প্রথমটাও বিজোড়, শেষেরটাও বিজোড়। একটু দেখে নিচ্ছি যে আপনারা কে কে সবার আগে এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারছেন। আচ্ছা, ক্লাস কত সময় হবে? আর স্যার নিনজামনি জানতে চেয়েছেন, আমার রেগুলার একটা স্টুডেন্ট। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই, হাইস্ট 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো। এরপরে আমরা জাস্ট মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। এই মূলদ অমূলদ সংখ্যা নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো যাই হোক, আপনারা শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য কিন্তু ক্লাসগুলো শেয়ার করে রাখবেন। এই কারণে আপনাদের সুবিধার জন্য করবেন, যেহেতু এটা লং টাইম বা একটা দীর্ঘমেয়াদী কোর্স এবং প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2টা করে ক্লাস পাচ্ছেন। এই ক্লাসগুলো যদি আপনারা শেয়ার করে রাখেন, পরবর্তীতে যখন সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে, যদি রিভিশন করার প্রয়োজন হয়, আপনারা কিন্তু আপনার টাইম লাইনে থাকলে জাস্ট পরবর্তীতে দেখে নিতে পারবেন। সেটা যদি আপনি মনে করেন যে না, আমি পাবলিক করব না, জাস্ট অনলি মি করে রাখবো, সেটা আপনার ইচ্ছা, সেটাও করতে পারেন। আর যদি চান যে আপনার মাধ্যমে আরো একজন উপকৃত হবে, সেক্ষেত্রে হয়তো আপনি পাবলিকলি শেয়ার করতে পারেন। তবে শেয়ার করাটা খুবই জরুরি, আপনার জন্যই জরুরি, কারণ সবগুলো ক্লাস এট এ টাইম যদি আপনি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত টপিকগুলো খুঁজতে চান, তো আমার প্রোফাইলে গিয়ে খুঁজতে গেলে দেখা যাবে যে অনেক ভিডিও পাবেন। তো কোনটা আপনার প্রয়োজনে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, কয়েকটা অ্যান্সার করেছেন। বিজোড় বিজোড় অ্যান্সারটাই বেশি, অর্থাৎ গ নম্বর অপশনটাই বেশি আসছে। কেউ কেউ 4 নাম্বারটাও করেছেন। একটু দেখি যে আসলে আমাদের এটার জন্য উত্তর কোনটা হবে। বলা হয়েছে 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি বিজোড় হয়। আমি 3টা সংখ্যা যদি এরকম নিতাম যে 1 2, একদম সহজভাবে দেখাচ্ছি, 1 2 3, পরপর 3টার ক্রমিক সংখ্যা নিচ্ছি, এদের সমষ্টিটা কি জোড় নাকি বিজোড়? একটু দেখবেন, 1 2 3 সমষ্টি কি দাঁড়াচ্ছে, জোড় নাকি বিজোড়? 2 আর 1 3, 3 আর 3 6, জোড় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলছে বিজোড় হবে। তাহলে একটু চেঞ্জ করি, 2 3 4, তাহলে কি হচ্ছে 2 আর 3 5, 5 আর 4 9, এখানে বিজোড় হচ্ছে। এখন বিজোড় হচ্ছে কখন? যখন প্রথম সংখ্যাটাও জোড় এবং তৃতীয় সংখ্যাটাও জোড়, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে 2টাই জোড়। আশা করি বুঝতে পেরেছেন। এবং খুব সহজেই কিন্তু আমরা আচ্ছা, আমি তো এই কথাগুলো অনেকবার বলেছি সাফরিন আপু,
এই ভিডিওগুলো আপনারা এই গ্রুপে পাবেন, এই পেজে পাবেন এবং এই ইউটিউব চ্যানেলে পাবেন, অনলাইন স্টাডি রুম। এই চ্যানেলটা খোলা হচ্ছে শুধুমাত্র ভিডিওগুলো একসাথে রাখার জন্য, মানে এটা দিয়ে কোনো ইনকামের উদ্দেশ্যে বা ইসের উদ্দেশ্যে এই ইউটিউব চ্যানেলটি খোলা না, বা এটা থেকে কোনো ইনকাম হয়ও না, শুধুমাত্র সবগুলো ভিডিও একসাথে রাখার জন্য এই চ্যানেলটি খুলে সিরিয়ালি রাখার জন্য করা হয়েছিল। ওকে, তাহলে এই জোড় সংখ্যা নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, এরপরে আমরা একটু আলোচনা করব আজকের শেষ টপিক মূলদ অমূলদ সংখ্যা নিয়ে। মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে তো আমরা অলরেডি জানি যে মূলদ সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর এছাড়া সমস্ত পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ যে সকল দশমিক সংখ্যাগুলো অসীম দশমিক সংখ্যা এবং অনাবৃত, যেমন 3.1, 3, 5, 7, 9, 2, 4 ইত্যাদি সংখ্যা আসছে, এটাকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। আরো অনেক আছে, শেষ নাই। এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। যত পূর্ণ সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলোই মূলদ সংখ্যা, এবং যে সমস্ত ভগ্নাংশ সংখ্যা যাদেরকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, বা যে সমস্ত দশমিক সংখ্যা যাদেরকে ভগ্নাংশে প্রকাশ করা যায়, ওই সংখ্যাগুলো মূলদ সংখ্যা, আর যাদেরকে করা যাবে না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। এই হিসাবে যত আবৃত দশমিক সংখ্যাগুলো আছে বা পৌনঃপুনিক, যেমন 3.26 পৌনঃপুনিক দিলাম একটা সংখ্যা, যেটাই আসুক না কেন, তো এই সংখ্যাটাকে আমরা অবশ্যই কি বলতে পারবো? মূলদ সংখ্যা। 1.3 পৌনঃপুনিক, এই সংখ্যাটাও কি দাঁড়াচ্ছে আমাদের? এই সংখ্যাটাও হবে আমাদের মূলদ সংখ্যা, অর্থাৎ আবৃত হলেই সেই সংখ্যাটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যা হবে কোনগুলো? অমূলদ সংখ্যা হবে, আমি মানে একদম বেসিক লেভেলটা আপনাদেরকে বলে দিচ্ছি। অমূলদ সংখ্যা হবে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, যেমন √2, √3, √5, √6, √12 ইত্যাদি। এই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। এদেরকে পূর্ণবর্গ সংখ্যা না, যেহেতু মানে বর্গ আকারে লেখা যায় না, এই জন্য এই সংখ্যাগুলো সবসময় কি হবে? অমূলদ সংখ্যা। দুইটি অমূলদ সংখ্যার যোগ বিয়োগ করলেও সেই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভাগ করলে আমাদের মূলদ সংখ্যা হয়ে যায়, বা গুণ করলে মূলদ সংখ্যা হয়ে যায়, তবে সব ক্ষেত্রে না। যেমন √2 আর √3 গুণ করলে √6, যদি গুণফল এখনো পূর্ণবর্গ না হয়, এই ভিতরের সংখ্যা দুটো গুণ করলে যদি পূর্ণবর্গ না হয়, তাহলে অবশ্যই অমূলদ সংখ্যা হবে। আর গুণ করার পরে যদি গুণফলটা পূর্ণবর্গ হয়ে যায়, যেমন 12 আর 3 দুইটা আলাদা আলাদা অমূলদ সংখ্যা, গুণ করলে 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, এক্ষেত্রে এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। গুণ করলে বা ভাগ করলে যদি গুণফল বা ভাগফল পূর্ণবর্গ না হয়, সেক্ষেত্রে অমূলদ সংখ্যা, পূর্ণবর্গ হলে মূলদ সংখ্যা। আচ্ছা, এরপর এই পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল তো অমূলদ সংখ্যা জানলাম। এই ই এবং পাই, এই সংখ্যা দুটি অমূলদ সংখ্যা, এটা একটু মনে রাখবেন। ই এবং পাই এই সংখ্যা দুটো হচ্ছে অমূলদ সংখ্যা। অনেকেই প্রশ্ন করে যে স্যার পাই এই সংখ্যাটা কি মূলত, তাই না? এই পাই সংখ্যাটি হচ্ছে মূলত কোন বৃত্তের পরিধি আর হচ্ছে ওই বৃত্তের ব্যাস, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই। কোন বৃত্তের পরিধি এবং ওই বৃত্তের ব্যাস, এই দুটার অনুপাত হচ্ছে পাই। এটা আপনাদের মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতেই পারে যে বৃত্তের পরিধিকে বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করলে বা এদের অনুপাত সমান কোন সংখ্যাটি পাবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু মান পেয়ে যাচ্ছেন পাই। বিস্তারিত দেখাচ্ছি। 2πr, এটাকে যদি আপনি 2πr হচ্ছে পরিধি আর 2r হচ্ছে ব্যাস, বৃত্তের ব্যাস, কাটাকাটি করলে অ্যান্সার হবে পাই। এই পায়ের মান একটা অমূলদ সংখ্যা। ওকে, তো এরপর যেহেতু এই বিষয়টা ক্লিয়ার, মনে হয় এগুলো জাস্ট আপনি মনে রাখবেন।
তাহলে এই মূলদ অম্লদ সংখ্যা থেকে যে প্রশ্নগুলো আসে, ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে যে নিচের কোনটি মূলদ সংখ্যা বা নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই টাইপের প্রশ্নগুলো। তো দেখবেন যে অনেক ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ আকারে থাকে, যে রুট ওভার দিয়ে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো আমাকে এরকম দেওয়া আছে রুট ওভার 36 ভাগ হচ্ছে √3, মানে রুট ওভার 36/3। এটাকে ফলাফল তো আসবে এই √12 বা আলাদা আলাদা ভাগাকারেও থাকতে পারতো, তার মানে এই সংখ্যাটা অমূলদ সংখ্যা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একই রকম ভাবে আমাদের ঘনমূল দিয়েও প্রশ্ন হয়। এই সংখ্যাটা কি হবে? কিউব √27, এটার মান হয়ে যাচ্ছে 3, তার মানে এটা মূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণ ঘন, মানে পূর্ণ বর্গ যেমন আছে ঠিক পূর্ণ ঘন সংখ্যাগুলো আছে, মানে যে সংখ্যাগুলোকে ঘন আকারে প্রকাশ করা যায় এই সংখ্যাগুলোকে ঘনমূল করলে হয়ে যাবে মূলদ সংখ্যা। আর মানে পূর্ণ ঘন আকারে প্রকাশ করা যায় না এমন সংখ্যাগুলোকে ঘনমূল করলে সেই সংখ্যাগুলো হবে আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা। তবে এক্ষেত্রে কিছুটা একটু দেখাই, যেমন √48 এটাকে যদি আমি √12 না বললাম হচ্ছে 2√3 এটা দিয়ে ভাগ করি, এই সংখ্যাটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে? এই টাইপের প্রবলেমগুলো আসে। তো এই √48 এটাকে আমরা লিখতে পারি 3 × 16, আর নিচে আছে 2 × √3। এই 16কে রুটের বাইরে আনলে আসবে 4, আর থাকে √3, কাটাকাটি করলে 3 আর এখানে 2। তো খুব সহজে কিন্তু আমরা মান পেয়ে গেলাম যেটা একটা মূলদ সংখ্যা। এটাকে আপনি আরো সহজে করতে পারেন। কিভাবে? এই যে দুইটা রুট ওভার আলাদা আলাদা আছে, আমি এই দুটাকে একটা রুটের মধ্যে নিয়ে আসলাম, আর এই যে দুইটা ছিল এই হাফটাকে সামনে রাখলাম, এই দুইটাকে একটা রুটের মধ্যে নিয়ে আসলাম। তাহলে 3 দিয়ে এটাকে কেটে দিই, 3 16 48, তাহলে কত পাচ্ছি? হাফ 16কে রুট করলে মান পাবো 4, 2 দিয়ে কেটে দিলে যাবে 2 বার, ফলাফল হয়ে যাচ্ছে 2। এভাবে করে জাস্ট ক্যালকুলেশন করে দেখবেন যে আসলে পূর্ণবর্গ হচ্ছে কিনা। তো আমার মনে হয় যে মূলদ অমূলদ থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন, জাস্ট এই নিয়মগুলো যদি একটু ফলো করেন। ওকে, তো ক্লাস শেষ করে দেবো আমরা। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস সমাপ্ত ঘোষণা করব। 1 মিনিটের মধ্যে আপনাদের কোনো বিষয়ে যদি জানার কিছু থাকে সে বিষয়ে কোশ্চেন করতে পারেন। আপনাদের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি, আগামী 3 তারিখ থেকে আমাদের মানে পেইড অনলাইন ক্লাস শুরু হবে। এটা হচ্ছে যারা পেইড ভার্সনে ক্লাস করতে আগ্রহী, যে না ফ্রি ক্লাসে আর মানে মনোযোগ থাকে কম বা আগ্রহ থাকে কম, সেক্ষেত্রে আমরা হয়তো পেইড ক্লাস করব। তো এটা হচ্ছে জুমের মাধ্যমে ক্লাস হবে, মিনিমাম 24টা ক্লাস হবে, উপরে আরো বেশি হবে। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখছি যে মানসিক দক্ষতার কোর্স করার জন্য অনেকেই আমাকে মেসেজ করেছিলেন। মানসিক দক্ষতা, এই মানসিক দক্ষতার ক্লাস করতে পারেন আপনারা জুমে। এটা মাত্র 500 টাকার একটা কোর্স আছে। তো আগ্রহী থাকলে মিনিমাম 15 জন হলে একটা ব্যাচ শুরু করা যাবে। তো যাই হোক, তাহলে আমরা টোটাল 2টা ব্যাচ 3 তারিখ থেকে শুরু করব। একটা হচ্ছে রিটেন ব্যাচ আর একটা হচ্ছে পিলি ব্যাচ। এটা হচ্ছে জুম ব্যাচ, জুম ক্লাসের জন্য। আর এই গ্রুপে এই পেজ থেকে আপনাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি কোর্স থাকবে, প্রতি সপ্তাহে 2টি করে ক্লাস। তো যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করছি না, আজকে আমরা শেষ করে দিব। আর কোন কোন দিন ক্লাস হবে? প্রতি শুক্রবারই ক্লাস হবে, এবং অন্য যে দিন ক্লাস হবে সেই দিনটি আপনাদেরকে মেসেজের মাধ্যমে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই গ্রুপের অ্যানাউন্সমেন্টে থাকবে বা এই পেজের অ্যানাউন্সমেন্টে থাকবে, আপনারা জাস্ট ফলো করলেই হচ্ছে। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।